সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ১৪ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাড়িটা ওদের পোর্টের কাছাকাছি। একদিকে বড় মাঠ, শহরের ভেতরে রাস্তা চলে গেছে। রাস্তা পার হলে কিছু লোহালক্করের কারখানা, তারপরই নির্জন গাছপালা ঘেরা একটা ফোর্টের মতো বাড়ি। সামনে লাইট হাউস, অর্থাৎ রাস্তা সামনে, তারপর ড্রাইডকের জেটি, কিছু লম্বা ক্রেন। ড্রাইডক করা সব জাহাজের খোল ওদের বারান্দায় দাঁড়ালে চোখে পড়ে। আর আছে আরও দূরে সব যুদ্ধ জাহাজের ঘাঁটি, সারি সারি ডেস্ট্রয়ার সমুদ্রের জলে ঘোরাফেরা করতে দেখা যায়। বাবা বোধহয় ইচ্ছে করে বাড়িটা এমন একটা জায়গায় করেছিলেন। সারাদিন ব্যালকনিতে বসে থাকলে সমুদ্রের সব ছোট জাহাজ, বড় জাহাজ, টাগবোট এবং যুদ্ধ জাহাজের নীল জলে ঘোরাফেরা দেখতে ভালো লাগে। আর বাড়িটা গাছপালায় ঘেরা, বেশ জায়গা নিয়ে। নানা বর্ণের সব গাছ বাবা পৃথিবীর সব বন্দর থেকে সংগ্রহ করেছেন। কেউ বেঁচেছে, কেউ বাঁচেনি। তবু বাড়িটাকে দেখলে মনেই হয় না ওয়েলসে এমন আর একটা বাড়ি আছে। মাঝে মাঝে বাবা ঠিক এমনি চিৎকার করে ওঠেন, দেখতো ভেতরে কে গেল। কে বাবা? মনে হয় কেউ গেল। না তো, ভালো করে দেখ। জ্যাক ভিতরে ঢুকে ভালো করে দেখে আসে। পরিচারিকা মেয়েটিও ছুটে আসে। সফরে বের হলে একজন পাহারাদার থাকে বাড়িতে। মাঝে মাঝে পরিচারিকার সঙ্গে বাজারের হিসাবপত্র নিয়ে বসে। এমন শুনতে পেলে সেও ছুটে আসে। কি হয়েছে স্যার? চোখ বুজেছিলাম, মনে হলো কেউ এসে দাঁড়ালো। কি বলল? তারপর কোনো তোয়াক্কা না করে ভেতরে ঢুকে গেল। এ নিয়ে প্রথম প্রথম সবাই খুব চিন্তিত হয়ে পড়ত। ওদের ভাবনা হতো, সমুদ্রে ঘুরে বেড়ালে এমন হওয়া স্বাভাবিক। সারাক্ষণ জল আর জল, কখনো ডাঙা। মানুষের কাছে ডাঙা যে কত মধুর একজন নাবিকের চোখ দেখলে তা টের পাওয়া যায়। এবং বোধহয় কাপ্তান আর সফরে যেতে যেতেন না, কিন্তু পরে এত স্বাভাবিক হয়ে যান যে তখন আর কিছু কেউ বলতে সাহস পায় না। হো হো, এটা আমার হয়, ওটা কিছু না। শোনো তো বনি, কাছে গেলে বলবে বেহালাটা একটু আনো, বাজাই। তখন হয়তো সমুদ্রে সূর্যাস্ত হচ্ছে, অথবা জ্যোৎস্না রাত। বাবা এভাবে কতক্ষণ যে বাজান। যত বয়স হয়ে যাচ্ছে তত বাবা বেহালা বাজাতে বেশি ভালোবাসেন। বনি এটা দেখে বুঝেছে বাবার ভেতর অসীম দুঃখ। তাকে তিনি কিছুই বলতে চান না। তখন তার ভীষণ অভিমান। সে পাশে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। বাবা তাকে যেন দেখছে না, সেও বাবাকে দেখছে না। সামনের রাস্তায় কিছু গাড়ি ঘোড়ার শব্দ, রাত হলে তাও থাকে না। বাড়িটা পোর্টের পিছন দিকে বলে খুব নির্জনতা আছে। ছাদে উঠলে শহরের ভেতরে যে ক্যাসেল আছে তার চূড়ো দেখা যায়। আর এই যে লাইট হাউস এবং সব রং বেরঙের বাড়ি, জাহাজের ভোঁ, এসবের ভেতর বাবা এবং সে মাঝে মাঝে এমন নীরব হয়ে যায় যে কেউ বুঝতেই পারে না বাড়িতে কেউ আছে। বনি সমুদ্রে এলে ওর শরীর ভালো হয়ে যায়। প্রায় নাবিকের জীবনেই এটা ঘটে। কিন্তু বনি যতটুকু বড় হয়েছে, যা কিছু শিখেছে, অথবা জীবনযাপনে সে যে মাঝে মাঝে স্বপ্ন দেখতে শিখে গেছে, সেটাও এই জাহাজে। এই রাতের বেলাতে বাবা হুইল ঘরে একা একটা ডেক চেয়ারে বসে আছেন। ইঞ্জিন ঘর থেকে ঝিকঝিক শব্দ উঠে আসছে। সমুদ্রের বাতাসে আর তেমন জলকণা নেই। বাতাস ক্রমশ শুকনো হয়ে উঠছে, বেশ ঠান্ডা বাতাস। বাবার মাথার চুল গত সফরেও দুটো একটা সে কালো দেখেছে, কিন্তু সে এই সফরে দেখল বাবা তার ভীষণ বুড়ো, চুলগুলো ভীষণ সাদা। বিশেষ করে বাবা যখন একা একা চুপচাপ উইংসে দাঁড়িয়ে থাকেন, তখন বাবাকে ভীষণ দুঃখী মনে হয়। উইংসের সবুজ আলো দুলতে থাকে। জাহাজ ক্রমাগত সমুদ্রে ভেসে যায়। জ্যোৎস্নায় কেমন চারপাশের সমুদ্র অলৌকিক এক জগৎ নিয়ে বেঁচে থাকে। সে শুনতে পায় বাবা সমুদ্রকে উদ্দেশ্য করে কি যেন বলছেন, অথবা মনে হয় কিছুটা গানের মতো।
অর্থাৎ সারাটা জীবন বাবা সমুদ্রে কাটিয়েছেন। ওর বয়স যদিও কম, তবু সে সমুদ্রে এসে বুঝতে পেরেছে বাবা এই সমুদ্রেই থেকে যেতে চান। বাড়িটা যে তিনি সমুদ্রের ধারে করেছেন, সেও তো মৃত্যুর আগে তিনি জানালা দিয়ে সমুদ্র দেখতে পাবেন বলে। আসলে মানুষের এই হয়, যত বয়স বাড়ে তত ঈশ্বর সম্পর্কে বিচিত্র অনুভূতি অথবা মৃত্যু চেতনা এবং কখনো গভীরে কি যেন বাজে। বনি বাবাকে অবসর সময়ে এখন দুটো কাজ করতে দেখে। সে দেখে বাবা ঈশ্বর সম্পর্কে সব রকমের বই, বিশেষ করে জেরুজালেমের প্রাচীন ইতিহাস পড়তে খুব ভালোবাসেন। কখনো কখনো তিনি বালকের মতো পড়ে যান ট্রেজার আইল্যান্ড অথবা ফরাসি দেশে সেই ছোট্ট রাজপুত্রের গল্প, যে থাকতো ছোট্ট একটা গ্রহাণুতে। বাবা এখন আর ডিকেন্সের বই পড়েন না, অথচ লাইব্রেরিতে তার সব বই আছে। তিনি এখন বেছে বেছে সব ছোটদের বই সঙ্গে নেন, অথবা কোনো বন্দরে গেলেই তিনি ছোটদের বই কি ভালো আছে খোঁজ করবেন। এসব দেখে মনে হতো সব তিনি বনির জন্য কিনছেন, তার কোনো উৎসাহ নেই এতে। কিন্তু বই কিনে কিছুতেই না পড়ে বনিকে তিনি দেবেন না। বনি তখন না হেসে পারে না। অথবা কখনো কখনো তার যখন ঘুম আসে না, যখন সারা রাত্রি সহসা খুব দীর্ঘ হয়ে যায়, তিনি বোট ডেকে একাকী বেহালা বাজান। রাতের জাহাজ এমনিতেই ভীষণ মায়াবী। নীল রঙের ভেতর সাদা জাহাজের চলা, কেবল ঢেউ ভেঙে ভেঙে অন্তহীন গভীর সমুদ্রে চলা, আর অন্তহীন নক্ষত্রের ছায়া সমুদ্রে। তখন বাবার ভীষণ আবিষ্ট হয়ে বেহালা বাজানো বনির কি যে খারাপ লাগে। সেও নেমে যায় বোট ডেকে। বাবাকে সে ডাকে, বাবা। কে? আমি বাবা। ও, তোমার আবার এখানে আসার কি হলো? এমন ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে তোমার অসুখ হবে। কোথায় ঠান্ডা? ঠান্ডা নয়, আমার যে ভীষণ শীত করছে বাবা। তুমি ছেলে মানুষ, তোমার তো আরো গরম লাগার কথা। বলেই তিনি জামার নিচে বুকের কাছে বনির হাতটা নিয়ে যেতেন। দেখো তো ঠান্ডা লাগছে। বনি দেখেছে বাবা ঘামছেন, কেমন ভিজে ভিজে। বাবা না বলে যেন পারেন না। আমি যে বেহালা বাজাচ্ছি, কি যে ভালো লাগে না, মনেই হয় না পৃথিবীতে শীত আছে। বনি টের পেত বাবার বুকটা কেমন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। ঠিক সে এমন আরেকটা বুকের কাছে হাত রাখলে টের পাবে তাজা গভীর। সে যেন বলতে পারত, বাবা, ছোট বাবুর বুকটা তোমার মতো না, ওর বুক বোধহয় খুব চওড়া। তোমার মতো বয়সে ওর বুকে হাত দিলেও বুঝি এমন ছোট মনে হবে। বনির এভাবে যে কত ভাবনা। তার বয়স বাড়ে, বুঝতে পারে, সে নানাভাবে বুঝতে পারে, সে বয়স অনুযায়ী বেশি বুঝতে পারে। সে যখন এভাবে ভাবে, তখনই কখনো দেখতে পায় ছোটবাবু স্মোক বক্স পরিষ্কার করে পুব ডেকে ফিরে যাচ্ছে। কখনো দেখতে পায় নীল রঙের পোশাক পরে বোট ডেক পার হয়ে সোজা তরতর করে ফানেলের গুঁড়িতে, তারপর সিঁড়ি ধরে স্টোক হোল্ডে নেমে যাচ্ছে। আবার কখনো সে দেখতে পায় পুব ডেকের রেলিংয়ে দাঁড়িয়ে চর্বি ভাজা রুটি খাচ্ছে, চা খাচ্ছে, আর অনবরত সমুদ্র দেখতে দেখতে কেমন তন্ময় হয়ে যাচ্ছে। তখন কেন যেন বনি জোরে না ডেকে পারে না, ছোট বাবু। সেদিনও পোর্ট এলিজাবেথ বন্দর ছেড়ে যাবার মুখে বনি ডেকেছিল, ছোট বাবু, এভাবে কোথায় ছুটে যাচ্ছ? সেকেন্ডের কাছে। কি ব্যাপার? মেয়ে, জাহাজে ওমেন এসে গেছে। যা। হ্যাঁ, ওকে খবরটা দিতে হবে। বেচারা কাজের চাপে বন্দরে একবারও নামতে পারেনি, ফাঁক পেলে বোট ডেকে দাঁড়িয়ে দেখেছে, অথচ এত কাছে বন্দর, বারবার দেখেও তার আশ মেটেনি। খবরটা দিয়ে আসছি। বনি লাল রঙের জাহাজি টুপি মাথায় পড়েছে, পায়ে পড়েছে কেডস সাদা রঙের। চুল কাটা হয়নি অনেক দিন, চুল বড় হয়ে গেছে। চুল বড় হলেই ছোটবাবুর ইচ্ছে হয় আর একটু দাঁড়িয়ে থাকে জ্যাকের পাশে।
জ্যাক সুন্দর একটা ডোরাকাটা পুল ওভার পরেছে, পিছনে পকেট, সামনে পকেট, সবুজ রঙের প্যান্ট পরেছে। জ্যাকের কাছে শীতটা মনোরম, ছোটবাবুর কাছে শীতটা প্রচণ্ড। সে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে দুটো সস্তায় সোয়েটার কিনেছে, একটা ফুল হাতা, একটা হাত কাটা। সে লেদার জ্যাকেট কিনেছে একটা, মাথায় পরার জন্য উলের টুপি। একটা পুরনো ওভারকোট কিনবে ভেবেছিল, কিন্তু মৈত্র বলেছে বুনোস আইরিসে পুরনো জিনিস খুব সস্তা, আর আমেরিকা অথবা ইউরোপের বন্দরে গেলে তো কথাই নেই। যা না হলে নয় এমন কিছু কিনে নিতে বলেছে। জ্যাক ছোটবাবুর পোশাক দেখে হেসে ফেলল। ছোটবাবুর পুরনো পোশাক, আর তার উপর যা যা কিনেছে শীতের জন্য সব পরে ফেলেছে। ছোটবাবু পোশাকের ভেতর আটকে গেছে, হাতে দস্তানা, একটু শীতকাতুরে ছোটবাবু। পেছনে পড়ে থাকছে বন্দর, একেবারে সমুদ্রের গায়ে সিঁড়ির মতো ধাপে ধাপে পাহাড়, তার কোলে ঘর বাড়ি, লাল নীল কাঠের বাড়ি। পাহাড়ের উপরে ট্রেন লাইন। জাহাজ থেকে পাহাড়ের মাথায় রাতে বনি আর ছোটবাবু গাড়ির ইঞ্জিন ছুটে যেতে দেখেছে। কেমন ঘুরে ঘুরে অদৃশ্য হয়ে যায় ইঞ্জিনের আলো। পাহাড়ের গাছপালার ভেতর একটা এমন আলোর বন্যা দেখতে ওদের অনেকক্ষণ ভালো লাগছিল। ওটা গাড়ির ইঞ্জিনের মতো মনে হয়েছে। আসলে ছোটবাবু জানে না ওটা কি। এখন সকাল বলে এবং শীতের মরশুমে সবাই জামা কাপড় সেটে বেশ হা হা হি হি করতে করতে ইঞ্জিন রুমে নেমে যাচ্ছে, অথবা ডেকে জল মারছে, অথবা ফলঞ্চা বেঁধে মাস্তুল রং করছে। ইন্ডিয়ানদের পোশাক একেবারে বেঢপ। ছোটবাবুকে কিছুতেই আর আলাদা করে চেনা যাচ্ছে না। বনি বলল, ছোটবাবু, যেভাবে তুমি ভাল্লুকের মতো ছুটছ ঠিক উল্টে পড়ে যাবে, একটু আস্তে যাও। ডেভিড অনেক মেয়ে দেখেছে, আলাদা করে তোমার না দেখালেও চলবে। আসলে বনি ছোটবাবুর সব পছন্দ করে, কিন্তু যখন দূরবীনে মেয়ে খুঁজে বেড়ায় বন্দরে, তখন কেমন ক্ষেপে যায় বনি। সে কখনো কখনো ছোটবাবুকে এ নিয়ে ছোট বড় কথা বলে ফেলে। ছোটবাবু জানে ক্যাপ্টেনের আদুরে ছেলে, তার সঙ্গে ভাব করে থাকাই ভালো। তাকে রাগালে জাহাজে থাকা চলে না। তাছাড়া বড় মানুষের ছেলেরা একটু বাঁদর গোছের হয়। সেদিক থেকে তো জ্যাক ভীষণ ভালো, কোনো অহংকার নেই মনে হয়। আবার যখন মনে হয় জ্যাক ভীষণ অহংকারী, তখন সে আর বোট ডেক দিয়ে নিচে নামে না, ওর নামতে ভয় করে। যেমন জ্যাক আর দাঁড়ালো না, তার রাশভারী কথাবার্তা, গলার স্বর কিছুটা মেয়েলি। রাশভারী গলায় কথা বলতে চাইলে সেটা আরও বেশি মেয়েলি মনে হয়। ছোটবাবু সেজন্য মাঝে মাঝে হেসে ফেলে। হেসে ফেললে জ্যাক আরও রেগে যায়। 2-3 দিন তখন আর কথা বলে না। এ কদিনেই সে বুঝেছে জ্যাক তাকে জাহাজে নানাভাবে জ্বালাবে। এই যে সামনে পড়ে গেল, কেন যে বলতে যাওয়া ওমেন, না বললেই যেন ভালো ছিল। মেয়েদের কথা বলতে গেলে জ্যাকের চোখ মুখ কেমন হয়ে যায়। জ্যাক কি ওকে সাধুসন্ত বানিয়ে রাখার চেষ্টা করছে? সে তো তা নয়। এভাবে সে শৈশবের কথা মনে করতে পারে। কবে কোথায় কে যেন প্রাচীন শ্যাওলা ধরা একটা ইটের ঘরে তাকে নিয়ে গিয়ে কি করেছিল। সে সেই থেকে ভয় পায়। অবশ্য এখন আর সে তেমন ভয় পায় না। সে তো ডেভিডের সঙ্গে বের হয়ে ডারবানে শীষ পর্যন্ত দিয়েছে। ডেভিড খুব খুশি সেজন্য। এবং কেন যে এমন হয়, জ্যাক তাকে ভাল্লুক বলেছে। এখন শীতের রোদ ডেকে, জাহাজ সোজা এবার আটলান্টিকে পড়বে। 33 ডিগ্রি বরাবর জাহাজ যাচ্ছে। শহর বন্দর ক্রমে দূরে সরে যাচ্ছে। ফানেলের ধোঁয়া সমুদ্রের জলে যেন এক মহামায়ার মতো, অথবা মনে হয় কেউ মোহিনী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশ্বে, এবং তার চুলের বাহার উড়ছে অনবরত, সমুদ্রে বাতাসে উড়ে যাচ্ছে। ভাল্লুক কথাটা মোটামুটি খারাপ, এবং এমন খারাপ কথাই প্রথম বলেছে জ্যাক। ছোটবাবুর মনে হলো জ্যাকের সঙ্গে সে আর কোনো সম্পর্কই রাখবে না। জ্যাক তো ওদের ফোকসালে আসে না, এলেও খুব কম, যেন না আসারই নিয়ম। রবিবার সবাই যখন সাফাই দেখতে বের হয়, ঠিক তখনও জ্যাক বোট ডেকে দাঁড়িয়ে থাকে। তারপর মনে হলো ভাল্লুক কথাটা গালাগাল। ইংরেজিতে গালাগাল তেমন গায়ে লাগে না।
একটা কথা অবশ্য ছেলেবেলা থেকেই সে শুনলে খেপে যায়। ব্লাডি কথাটা কেন জানি ওর সহ্য হয় না। সোয়াইন, রাস্কেল এসব কথা শালা ওর বাচ্চার মতো তত পাজি শব্দ নয়। সে ভাল্লুক কথাটাকে শালা ওর বাচ্চার মতো ভাবতে গিয়ে মুখ গোমড়া করে ফেলল। মুখ গোমড়া হলেই ভেতরে ভেতরে সে বেপরোয়া হয়ে যায়। সে তখন আর কিছু ভাবতে পারে না। সে ফের ছুটতে থাকলো। তা না হলে ডেভিড হুইল ঘরে চলে যেতে পারে। সে অফিসার্স গ্যালি পার হয়ে ভেতরে ঢুকে গেল। তারপর দরজায় কড়া নাড়ল। সেকেন্ড, সেকেন্ড প্লিজ। ডেভিড দরজা খুলে বলল, কি ব্যাপার? ওমেন। কোথায়? ইঞ্জিন রুমে। হ্যাঁ, বলছো কি? আর তখনই ছোটবাবু দেখল ওর প্রতিবিম্ব দর্পণে। একেবারে চেনা যাচ্ছে না তাকে। সে পোশাকের ভেতর হারিয়ে গেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। মাংকি ক্যাপের জন্য সে কেমন ভুতুড়ে হয়ে গেছে। এমন মুখ এবং চেহারা হয় পোশাকের ভেতর আটকে পড়লে সে জানতো না। বেশ মজা লাগছে নিজেকে দেখতে। সে নিজেই হেসে ফেলল, বলল, ছোটবাবু তুমি ভাল্লুক নাও, একেবারে জাম্বুবান। বলেই সে হাঁকল, ওমেন স্যার, ইয়েস স্যার, ওমেন। ডেভিড ছুটছে, ছোটবাবু ছুটছে। ছোট চিৎকার করে বলছে, জাহাজে ওমেন। ওরা ছুটে এসে ইঞ্জিন ঘরে ঢুকে গেল আর চিৎকার করে বলতে থাকলো, ওমেন, ওমেন। কোথায়? আসুন না, দেখাচ্ছি। ওরা সিঁড়ি ধরে নিচে নেমে গেল। জাহাজে তখন খবর রটে গেল। যেমন খবর রটে যায় মৈত্রমশাই যাবেন সাগর সঙ্গমে, অ্যান্ড জাহাজিদের সঙ্গে সাগর সঙ্গম। নাহলে সামান্য দুটো চড়াই পাখির পাশে দাঁড়িয়ে ছোটবাবু কেন বলবে, স্যার, মিসেস স্প্যারো। ইয়েস ইয়েস, অ্যান্ড স্যার মিস্টার স্প্যারো। ফাইন। ছোটবাবু বলল, স্যার নেমে যাচ্ছি, দেখছি কিচকিচ করছে। কে কিচকিচ করে? ওমা, দুটো পাখি। ওদের আমি জানি স্যার। এই যে ছাই রঙের দেখছেন, এটা মিসেস স্প্যারো। আর এই যে দেখছেন গলার কাছে সাদা রং, ওটা মিস্টার স্প্যারো। তখন ডেভিড বলে উঠল, হ্যালো মিস্টার অ্যান্ড মিসেস, হাউ ডু ইউ ডু? খুব ভালো আছে সেকেন্ড। ছোটবাবু কখন যে কি বলে, সেকেন্ড স্যার যখন যা খুশি। আসলে সে খুব অন্তরঙ্গ হয়ে গেলে সেকেন্ড বলে ফেলে। যখন অফিসার ভেবে ফেলে তখন স্যার। সে বলল, শীতে ভীষণ কষ্ট পাচ্ছিল, ইঞ্জিনের গরমে এখন বেশ আছে। দেখছেন না কেমন পাখা ঝাড়ছে, আবার আমাকে আপনাকে দেখছে ঘাড় বেঁকিয়ে। আমরা ওদের ডিস্টার্ব করছি না তো? সেকেন্ড বলল, না না, দেখছেন না আমাদের ভয় পাচ্ছে না। তারপর একে একে অনেকেই ছুটে এসেছিল। এসে অবাক দেখল মেজো মালম আর ছোটবাবু অতিকায় সার্কুলেটিং ফ্যানটার নিচে দাঁড়িয়ে আছে। তার নিচে মেইন স্টিম পাইপ, পাশে লম্বা রেলিং। রেলিংয়ে দুটো চড়ুই পাখি বসে পাখা ঝাড়ছে, উড়ছে, নাচছে, গাইছে, মাঝে মাঝে কিচকিচ করছে। যেমন পাগল ছোট, তেমনি পাগল মেজো মালম। পাগল না হলে দুটো পাখি নিয়ে এরকম একটা হইচই বাঁধিয়ে দিতে পারে? আর তখন মৈত্র পড়িতে ছোটকে খুঁজছে। ওরা সারেংকে বলে ৮টা-১২টা ওয়াচ চেয়ে নিয়েছে। এটা সাধারণত সারেংয়ের ওয়াচ, কিন্তু সারেং মৈত্রের কথা ভেবেই হোক অথবা ছোটবাবুর কথা ভেবেই হোক ওয়াচ বদলে নিয়েছেন। ৮টা বেজে গেছে। মৈত্র দেখল ছোট নামেনি। সকালের ৪টা-৮টার পরিদারেরা উঠে যাচ্ছে। মৈত্র এসেই স্টিম দেখে নিয়েছে। এখন স্টিম তরতর করে নেমে যাবে। ফার্নেসের ছাই ঝেড়ে দিতে হবে, র্যাগ মারতে হবে। অমিও চুপচাপ উইন্ডসেলের নিচে বালতি হাতে দাঁড়িয়ে আছে। ওদিকে ছোটবাবুর দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু সে নেই। এ বেশ ঝামেলা। বেশ বাবুটি বের হয়ে কোথায় যে চলে গেল। কেউ তো দাঁড়িয়ে থাকবে না। আগওয়ালারা 3টে বয়লার থেকে একেবারে সোজা সব আগুন টেনে ফেলে দিচ্ছে এবং পরপর 7-8টা বেলচা কয়লা হাঁকড়ে ভালভ খুলে দিচ্ছে। পায়ের কাছে আগুন ধকধক করে জ্বলছে। স্টোক হোল্ড লাল হয়ে গেছে তাপে। কেউ নিঃশ্বাস নিতে পারছে না। একা অমিও জল মেরে আগুন আয়ত্তে আনতে পারছে না।
মৈত্রকেই ছোটাছুটি করতে হচ্ছে। সে এখন ছোটবাবুর হয়ে ক্রমান্বয়ে বালতি বালতি জল মেরে যাচ্ছে, ছাই টেনে জড়ো করছে, আর মাথায় রক্ত উঠে যাচ্ছে রাগে। কোথায় যে গেল সে যেতেও পারছিল না। মোটামুটি সব ঠিকঠাক না করে স্টোক হোল্ড ছেড়ে যেতে পারছে না, তাহলে স্টিম তরতর করে নেমে যাবে। স্টিম নেমে গেলে কেলেঙ্কারি। সে কোনো রকমে মাথা ঠান্ডা রেখে যখন দেখল বেশ হাওয়ায় ফার্নেসের আগুন একেবারে লাল, স্টিম গেজের কাঁটা লাল দাগটা বরাবর থরথর করে কাঁপছে, তখনই সে দু লাফে ইঞ্জিন রুমে ঢুকে গেল। ছোটবাবুকে যেখান থেকে হোক ঘর ধরে নামাতে হবে, না হলে লজ্জা হবে না। সে উপরে উঠে অবাক। মেজ মালুম আর ছোট দুই বন্ধুর মতো কথা বলছে। ৩ নম্বর মিস্ত্রি নিচে দাঁড়িয়ে গজগজ করছেন, হেল এমন বলছেন। ৩ নম্বর মিস্ত্রির কাছে টিন্ডালের বদনাম হবে। সে এটা দেখে আরো রেগে গিয়েছিল, কিন্তু কাছে গিয়ে মেজ মালুমের সঙ্গে ওর এমন অন্তরঙ্গ কথাবার্তা শুনে আর ঘাড় ধরতে ইচ্ছে হলো না। দুজন অসমবয়সী মানুষ জাহাজে এসে কেমন ছেলে মানুষ হয়ে গেছে। মৈত্র ডাকল, ছোট। ছোট পেছন ফিরে তাকিয়ে জিভ লম্বা করে দিল। একেবারে ভুলে গেছি বলেই আর দাঁড়ালো না। সে এক দৌড়ে ওপরে উঠে গেল, টুইন ডেক পার হয়ে গেল। কিনার অস্পষ্ট হয়ে যাচ্ছে, শহর বন্দর দেখা যাচ্ছে না, সমুদ্র সামান্য ফের অশান্ত হয়ে উঠছে। মৈত্র ওকে একটাও চড়া কথা শোনাতে পারল না। সে নেমে এসে বলল, এই অমেয়, হাত লাগা। ছোটকে পেলি না? পেয়েছি। কি করছে? বাবু ওয়ামেন আবিষ্কার করে মেজ মালুমের সঙ্গে ওয়ামেন সম্পর্কে একটা বড় লেকচার দিচ্ছে। স্টোক হোল্ড খোলের সবচেয়ে নিচুতে বলে ওপরে কি ঘটে ঠিক খবর রাখা হয়ে ওঠে না। এখন এই যে এত বড় একটা খবর জাহাজে রটে গেল, অমিয় তার বিন্দু বিসর্গও জানে না। সে কেমন অবাক হয়ে বলল, কি বলিস মৈত্র? ঠিকই বলছি, ওয়ামেন। তার মানে মেয়ে ছেলে? হ্যাঁ রে বাবা, ওয়ামেনের বাংলা মানে মেয়ে ছেলে। শালা তোর বাবা তো তোকে ইংরেজি স্কুলে পড়িয়েছিল রে, সাহেব করার ইচ্ছা ছিল, তা এখন ওয়ামেনের বাংলা মানেটা গুলিয়ে ফেলছো? কয়লাওয়ালার কাকে বলে? সত্যি বলছিস? মিথ্যা বলতে যাব কেন? কে ধরে এনেছে? কেউ না, নিজেই জাহাজে উঠে এসেছে। কোথায় নেমে যাবে? সে জানি না। মাইরি, আমি মরে যাব মৈত্র। বল বল সব খুলে। আগওয়ালারা এসে জড়ো হয়েছে। মৈত্র ওদের সঙ্গে একটু রাজভারী কথাবার্তা বলে থাকে। এই যে মেয়ারা, কাম করো, খাড়ায় থাইকো না, স্টিমের অবস্থা ভালো না। ওরা স্টিম দেখতে সরে গেলে মৈত্র বলল, চালা, হাত চালা। সে অমিয়র কথারও জবাব দিল না। অ্যাশ রিজেক্টারে সে বেলচা মেরে ছাই তুলতে থাকলো। এবং তখনই দেখা গেল ছোটবাবু নেমে আসছে। নীল পোশাক সে পরেছে, যা পরে সে পরি দেয় সেই পোশাক, মাথায় নীল রঙের টুপি। নিচে নেমে একটু যেন লজ্জায় পড়ে গেল। বেলচাটা নিতে গেলে মৈত্র বলল, যা উপরে যা, অমিয় তুইও উঠে যা, কয়লা যা খাচ্ছে। বাকি কাজটা করবে অমিয়। আগওয়ালাদের নিয়ে সে ফাঁকে ফাঁকে হাতে হাতে কাজটা সেরে ফেলবে। আগওয়ালারা এটা করে থাকে, কারণ মৈত্রের মুখের উপর তারা কথা বলতে পারে না। আগে কয়লাওয়ালাদের কাজ ছিল সব কাজকামের পর তাদের চানের জল তুলে দেয়া। এবারে সারেং সাহেব তাও বন্ধ করে দিয়েছেন। এভাবে কয়লাওয়ালারা বেশ মজা পেয়ে যাচ্ছে। ওরা মৈত্রের সামনে কিছু না বললেও নিজেরা ভেতরে ভেতরে সমালোচনা করতে ছাড়ছে না। কখনো কখনো এটা যে সারেং সাহেবের কানে না গেছে এমন না। তিনি তখন বলেছেন, কেন করবে? তোমাদের চানের জল কয়লাওয়ালারা কেন গরম করবে? আগে করতো, তোমরা ওদের বয়লারে কয়লা মারা শেখাতে। অসুখে বিসুখে অথবা কেউ কোনো বন্দরে নেমে গেলে কাজের লোক হয়ে যেত কয়লাওয়ালা। বাড়িওয়ালা খুশি হয়ে লিখে দিতেন সফরে কে কি কাজ করেছে। এখন তো বাপজানেরা তার হচ্ছে না। একটা সফর সেরে যেতে পারলেই আগওয়ালা, তারপর কাজ দেখানোর পালা। সেটা তোমাদের হাতে না, সেটা সাহেবদের হাতে। সুতরাং এ নিয়ে আর বাড়াবাড়ি হয়নি।
অমিয় বেলচা কাঁধে ওর বাংকারে চলে যাচ্ছে। উঠে যাবার সময় সে লা রে লা লা বলে একটা গান গাইছিল।